নমস্কার। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে হচ্ছে ক্লাস 9-এর ক্লাস। আমাদের কি চলছিল? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কতটা হয়েছিল? যেটুকু আমার মনে হচ্ছে, কলিঙ্গে সমরে সকল লোক যে জৈমিনী, অর্থাৎ আমি যে থার্ড ক্লাসটা নিয়েছিলাম সেটা এখানে শেষ করেছিলাম। যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছো তারা আগের 3টে ভিডিও দেখে নেবে। আহ, আমার চ্যানেলে যাবে, সেখানে দেখবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নাম দিয়ে লেখা আছে। যাই হোক, যারা প্রথম থেকে আছো তারপর থেকে শুরু করি। তো আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এরপরে নোটস যাবে। আগে এই টপিক্সটা শেষ হয়ে যাক, তারপরে। তো চলো সময় নষ্ট না করে শুরু করি আজকের ক্লাস। হুড় হুড় দূর দূর শুনি ঝন ঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। আমরা দেখলাম যে উত্তরে বাতাসের সংস্পর্শে ঈশান কোণের মেঘ দ্রুত ছড়িয়ে পড়ে ও কলিঙ্গ প্রদেশে একটা প্রাকৃতিক দুর্যোগের আবহাওয়া সৃষ্টি হয়। তো স্বাভাবিকভাবেই প্রথমেই ঝড় বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়েছিল, এবং সেই সময় যে প্রাকৃতিক পরিবেশ, তার জন্য একটা ধ্বনিঝঙ্কার সমন্বিত ধ্বন্যাত্মক শব্দদ্বৈতের প্রয়োগ ঘটিয়েছেন কাব্যকার এখানে মুকুন্দ চক্রবর্তী। কি বলছেন? হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন। তো কোনো রকম বুদ্ধি কাজে না লাগিয়ে আমরা এটাই বলতে পারি যে কি না, প্রচণ্ড ঝড়ের আবহাওয়া, প্রচণ্ড ঝড় বইছে, ঝড় সম্পন্ন আবহাওয়ার সৃষ্টি হয়েছে, যে কারণে চারিদিকে একটা হুড় হুড় দূর দূর এবং ঝনঝন শব্দে আবৃত হয়ে আছে। না পাই দেখিতে কেহ রবির কিরণ। রবি শব্দের অর্থ হলো সূর্য। তো স্বাভাবিকভাবে যেহেতু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, সেই সময় সূর্য উঠবে না, এটাই স্বাভাবিক। এবং প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটাতে সূর্য অনুপস্থিত থাকে আকাশে, এটা আমরা সবাই জানি। কাব্যকার সেটাই তোমাদেরকে বলেছেন যে এত প্রাকৃতিক বিপর্যয় চলছে কলিঙ্গ প্রদেশে যে কেউ সূর্যের আলো দেখতে পাচ্ছে না, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সূর্য আকাশে উঠেনি। তো এখানে রবি শব্দের অর্থ, এটা জেনে রাখো, সূর্য। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। ভুজঙ্গ শব্দের অর্থ হলো সাপ। দেখো, একটা জিনিস সিম্পল ভাবো। চারিদিকে বৃষ্টি হচ্ছে, গোটায় জলে থই থই করছে। স্বাভাবিকভাবেই গর্তের মধ্যে কি হয়েছে? জল গিয়ে ঢুকে গেছে। এখন সাপ কোথায় থাকে? গর্তের মধ্যে থাকে। এখন গর্তের মধ্যে যদি জল ঢুকে যায়, তাহলে কি হবে? ভুজঙ্গ অর্থাৎ সাপ গর্ত থেকে বেরিয়ে আসবে। এবারে বেরিয়ে আসার পরে সে কোথায় যাবে? কোথাও তো আর মাটি দেখা যাচ্ছে না, চারিদিকে তো জলে ভরে গেছে। তাহলে কি হচ্ছে? সাপ জলে বুলে বেড়াচ্ছে। দেখো, এখানে একটা শব্দ পাচ্ছ, বুলে। বুলে শব্দের অর্থ হচ্ছে বেড়ানো বা ঘুরে বেড়ানো। কিন্তু যারা আমার স্কুলের ছাত্রছাত্রী আছো, তাদের জন্য এই পাঠটা আমি বলে দিই। বুলে শব্দের অর্থ হলো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। এই শব্দটা সম্পূর্ণ বাঁকুড়ার একটি আঞ্চলিক শব্দ, যেখানে বুলে শব্দটি হচ্ছে কোনো উদ্দেশ্য না রেখে এখানে সেখানে ঘুরে বেড়ানো। ধরো তুমি কোনো জায়গায় ঘুরে বেড়াচ্ছ, ধরো তুমি পিকনিকে যেয়ে ঘুরছো কোথাও, সেটাকে বলা হচ্ছে বুলে বেড়ানো, কারণ তুমি কোনো উদ্দেশ্যে ঘুরছো না। কিন্তু তুমি যখন ঘর থেকে বেরোচ্ছ স্কুল আসার জন্য, পিঠে ব্যাগ আছে, এখানে তুমি যে রাস্তায় রাস্তায় যাচ্ছ, এটা কিন্তু বুলে বেড়ানো নয়। কেন বলো তো? না, কারণ তুমি স্কুলে আসার উদ্দেশ্যে রাস্তায় হাঁটছো। তাই সাপগুলো গর্ত থেকে বেরিয়ে জলের মধ্যে বুলে বেড়াচ্ছে, মানে কি? সাপগুলো উদ্দেশ্যহীনভাবে জলের মধ্যে ঘুরোঘুরি করছে। তাহলে গর্ত ছাড়ি ভুজঙ্গ, ভুজঙ্গ শব্দের অর্থ হলো সাপ। ভাসিয়া বুলে জলে, জলের মধ্যে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, অর্থাৎ কলিঙ্গের এত ঝড় বৃষ্টি হচ্ছে যে কোথায় জল আর কোথায় স্থল
কেউ কোথাও কিছু বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? কারণ কলিঙ্গের সমস্ত জায়গাটা, সমস্ত কলিঙ্গটা পুরো জলে ভরে আছে। অর্থাৎ কাব্যকার এগুলো কেন বলছেন? কাব্যকার এই উদাহরণগুলো তোমাদেরকে এই কারণেই দিচ্ছেন যাতে তোমরা বুঝতে পারো যে কলিঙ্গে কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে। তারপর কি হয়েছে? নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। বৃষ্টি কতদিন ধরে হচ্ছে? 7 দিন ধরে। এই 7 দিনটা পরীক্ষায় বারবার এমসিকিউতে আসে যে কলিঙ্গে কতদিন ধরে বৃষ্টি হচ্ছিল। মনে রাখবে 7 দিন। এটা কিন্তু 3টে সামেটিভের মধ্যে একটা সামেটিভে তোমরা অবশ্যই এই প্রশ্নটা এমসিকিউতে পাবে যে কলিঙ্গে কতদিন ধরে বৃষ্টি হচ্ছিল। মনে রাখবে 7 দিন। তো কলিঙ্গে 7 দিন নিরবধি মানে হচ্ছে ননস্টপ, এক নাগাড়ে, কন্টিনিউয়াসলি হয়েছে, না থেমে কলিঙ্গে 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। ভাবো 2 দিন পর পর বৃষ্টি হলে আমাদের এখানে কি অবস্থা হয়। তো কলিঙ্গে যদি 7 দিন একটানা বৃষ্টি হচ্ছে, এরপর বাকিটা তোমরা কল্পনা করো যে কলিঙ্গের অবস্থাটা কি হয়েছে। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। আছুক মানে হচ্ছে যেগুলো বাকি ছিল বা বাকি রয়ে গেছে। শস্যের কার্য, শস্য মানে তো শস্য তোমরা জানো, কার্য মানে কাজ। হেজ্জা শব্দটার অর্থ হলো হেজে গেল, অর্থাৎ জলের কারণে কোনো একটা জিনিস নষ্ট হয়ে যাওয়া বা পচে যাওয়াকে বলা হয় হেজ্জা বা হেজে যাওয়া। অর্থাৎ কন্টিনিউয়াসলি জলের কারণে ফসল নষ্ট হয়ে যায় না, সেটাকে বলে হেজে যাওয়া। তো আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, অর্থাৎ যা শস্যগুলো ছিল সেগুলো সব কি হলো না, যা শস্য হয়েছিল সেগুলো তো হেজে গেল, অর্থাৎ নষ্ট হয়ে গেল। আর আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, অর্থাৎ ঘর, শস্য সমস্ত কিছুই কি এক কথায় হচ্ছে নষ্ট হয়ে গেল। তো এখান থেকে ব্যাকরণগত প্রশ্ন আসে যে আছুক মানে শব্দের অর্থ কি। আছুক মানে ছিল হচ্ছে যা ছিল। আছুক শব্দের এক কথায় বাংলা হচ্ছে যা ছিল, কিন্তু আমার স্কুলের ছাত্রছাত্রীরা করবে যা বাকি ছিল। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, অর্থাৎ যা কিছু শস্যের কার্য ছিল সমস্ত কিছু পড়েই রইল। আর হেজ্জা গেল ঘর, অর্থাৎ ঘর হেজে গেল। এখানটা এরকম অর্থ করলে হবে না, সমস্ত শস্য ঘরের মধ্যে যা মজুদ ছিল সমস্ত কিছুই হেজে গেল, অর্থাৎ নষ্ট হয়ে গেল। অর্থাৎ বৃষ্টির কারণে সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি জলে পচে যাওয়াটাকে বলা হয় হেজে যাওয়া, ইন শর্টস, এটা মনে রাখবে। মেঝাতে, মেঝাতে মূলত মেঝেতে, মেঝেতে পড়েছিল বিদারিয়া চাল। বিদারিয়া শব্দের অর্থ হচ্ছে ভেদ করে, অর্থাৎ উপর থেকে কোনো কিছু পড়ে ফুটো করে নিচে পড়লে সেটা বলা হয় বিদারিয়া, অর্থাৎ ভেদ করে। মেঝাতে পড়েছিল বিদারিয়া চাল। সিল মানে হচ্ছে, সিলের একটা আঞ্চলিক শব্দ বলে দিচ্ছি, হুল। এটা পরীক্ষায় আসে, সিলের আঞ্চলিক আরেকটি শব্দ বলো, হুল। দেখবে বৃষ্টির সময় সিল পড়ে না, সাদা কালারের বরফের মতো। তো সেই সিলগুলো এত বড় বড় পড়ছে যে মেঝেতে সিল পড়ছে চালটাকে ভেদ করে এসে। অর্থাৎ সিলের প্রকাণ্ডতা এবং সিল কত বড় এবং সিল কত ধ্বংসকারী, এখানে সেটাই বোঝানো হয়েছে যে চাল ভেদ করে মেঝেতে এসে কি পড়ছে, সিল। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। ভাদ্রপদ মানে হচ্ছে ভাদ্র মাসে। সিলগুলো দেখতে কেমন ছিল, কত বড় ছিল? ভাদ্র মাসে যেমন তাল পড়ে ঠিক তত বড় বড় সিল মেঝেতে ঘরের চাল ফুটো করে পড়ছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। তো আমি আগেই বলেছিলাম যে এখানে বৃষ্টি, কলিঙ্গে বৃষ্টি কার জন্য হচ্ছে না, চণ্ডীর জন্য হচ্ছে। কারণ সেই প্রেক্ষাপটকে এবার টানতে হবে, দেখো তার জন্যই আমি প্রেক্ষাপট বুঝিয়েছিলাম যে চণ্ডী কি করছে না, চণ্ডী কলিঙ্গে বৃষ্টি ঘটাচ্ছে। কারণ কলিঙ্গরাজকে সে আগেই স্বপ্ন দিয়েছিল যে তোমাকে ছাড়তে হবে, কাকে, কালকেতুকে, কিন্তু কলিঙ্গরাজ তার কথা শোনেনি। তাই চণ্ডী গঙ্গার সঙ্গে প্যাক্ট হয়ে পুরো কলিঙ্গ রাজ্যকে বন্যার জলে পুরো ভাসিয়ে নিয়ে যাচ্ছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান।
তো হনুমান কি করেছিল? লঙ্কাকে ধ্বংস করে দিয়েছিল, এটা তোমরা সবাই জানো। সেই চণ্ডী মনে হচ্ছে যেন সমস্ত হনুমান যেমন লঙ্কাকে ধ্বংস করে দিয়েছিল, সেরকম চণ্ডীর আদেশ পেয়ে যেন হনুমান রূপী প্রাকৃতিক দুর্যোগ কি করছে না কলিঙ্গের মঠ অট্টালিকা সব ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। তো জানো এখানে বোঝাতে গেলে বলতে হয় মঠ শব্দের অর্থ হলো সন্ন্যাসীরা যেখানে থাকে, সন্ন্যাসীদের বাসস্থান, আর অট্টালিকা মানে তো প্রাসাদ, আর ভাঙি শব্দের অর্থ হচ্ছে ভেঙে, সব খান খান মানে হচ্ছে টুকরো টুকরো করে দেওয়া। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, ঢেউগুলো কেমন না পর্বতের মতো উঁচু। অ্যাকচুয়ালি কাব্যকার এখানে অনেক বেশি কল্পনা মিশিয়েছেন। তো তাই এখানে বলছেন যে চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, অর্থাৎ পর্বতের মতো বিশাল ঢেউ কলিঙ্গে চারিদিকে উঠছে, অর্থাৎ কলিঙ্গে গোটা কলিঙ্গটা পুরো জলে ভরে গেছে এবং সেই জলের উপর যে ঢেউগুলো বইছে সেগুলো পর্বতের মতো উঁচু উঁচু। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে দলমল। দেখো চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে দলমল, অর্থাৎ ঢেউগুলো যখন উঠছে সেই ঢেউয়ের আঘাতে ঘরগুলো পুরো দলমল করছে, অর্থাৎ ঘরগুলো যেন নৌকার মতো দোলছে। মনে করো একটা নৌকা একটা জায়গাতে ভাসছে, হঠাৎ করে ঝড় উঠলো, নৌকার অবস্থা কেমন হবে? নৌকাটা কেমন টলতে থাকে না? ঠিক সেরকম গোটা কলিঙ্গ তো পুরো জলে ভর্তি হয়ে গেছে, আর সেই জলের উপরে যে ঢেউগুলো উঠছে সেই ঢেউয়ের আঘাতে ঘরগুলো কেমন পুরো দোলছে, নৌকাটা যেমন সমুদ্রের মাঝখানে ঢেউয়ের জন্য দোলতে থাকে, ঠিক সেরকম কলিঙ্গের চারিদিকে জলে এতটা জলে পরিপূর্ণ হয়ে গেছে যে ঘরগুলো পুরো দোলছে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, সমস্ত নদ নদী পুরো প্লাবিত হয়ে গেছে এবং তারা কার আদেশে দ্রুতগতিতে বইছে? চণ্ডীর আদেশে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, মনে রাখবে অম্বিকা হচ্ছে চণ্ডীর অপর নাম এবং এই গোটা পদটা কে লিখছেন? শ্রী কবি কঙ্কন। আমি বলেছিলাম কবি কঙ্কন হচ্ছে মুকুন্দ চক্রবর্তীর একটা উপাধি। এইখানটাতে এই লাস্টের দুটো লাইন তোমরা একটু বুঝতে হবে, তার অর্থ হচ্ছে এটাকে মধ্যযুগের বাংলা সাহিত্যে বলা হয় ভণিতা। লাস্ট দুটো চরণ হচ্ছে ভণিতা। এখন তোমরা সঙ্গে সঙ্গে আমাকে প্রশ্ন করবে স্যার ভণিতা কি? আমি বলেছি মধ্যযুগের বাংলা সাহিত্যে কাব্যকারেরা তাদের নিজের নাম, বংশ পরিচয়, কাব্যের নাম দিয়ে তাদের প্রত্যেকটা পদের শেষে বা মাঝখানে দুটো কি তিনটে চরণ লিখতেন, এটাকে বলা হয় ভণিতা। এখানে যেমন লাস্টে লেখা আছে, অনেক অনেক পদের মাঝখানে লেখা থাকে। এই যে কাব্যাংশগুলো আছে না, এই কাব্যাংশগুলোকে মধ্যযুগে কি কাব্যাংশ বলতো না, বলতো পদ, অর্থাৎ ছোট্ট ছোট্ট যেগুলোকে আমরা কবিতা বলি এগুলোকে মধ্যযুগে বলা হতো পদ। এই পদের মাঝখানে বা শেষে একজন কাব্যকার বা একজন পদকার তার নিজের নাম, তার বংশ পরিচয় কিংবা তার কাব্যের নাম কিংবা যে রাজার আন্ডারে অর্থাৎ যে রাজার পৃষ্ঠপোষকতায় তিনি কাব্য রচনা করছেন তার নাম সম্বলিত দুটো কি তিনটে চরণ অর্থাৎ লাইন লিখতেন পদের মাঝখানে, নিজের পরিচয় দেওয়ার জন্য হোক, নিজের সম্বন্ধে বলার জন্যই হোক, অর্থাৎ একটা পদের মাঝখানে বা শেষে নিজের সম্বন্ধে দুটো কি তিনটে চরণ একজন পদকার বা একজন কাব্যকার তার পদের শেষে বা মাঝখানে লিখতেন। এগুলোকে মধ্যযুগে বলা হয় ভণিতা। তো লাস্টের দুটো চরণকে বলা হয় ভণিতা। তো এটা গেল তোমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির পুরো বাংলা অর্থ এবং আভ্যন্তরীণ অর্থ। এরপর তোমাদেরকে আমি কয়েকটা এখান থেকে অর্থ তোমাদেরকে সবই তো আমি লিখিয়ে দিয়েছি, পড়াতে পড়াতে বলে গেছি। এখান থেকে তোমাদেরকে আমি কয়েকটা এমসিকিউ একেবারে বলে দিচ্ছি, এগুলো তোমরা রেডি করে আমাকে আজকেই হোয়াটসঅ্যাপে দেবে যখনই তোমাদের রেডি হবে, যেগুলো আমি লিস্টেড করে রেখেছি। যেমন ধরো আছুক, প্রথমে তোমরা এই ভিডিওগুলো সমস্ত ভিডিওগুলো প্রথমে দেখে নেবে, দেখার পরে এই যে আছুক শস্যের কার্য ড্যাশ গেল ঘর, এরকম শূন্যস্থান পড়ে মাঝে মধ্যে এমসিকিউতে, এটা করে রাখবে। ঋষি জৈমিনী কার শিষ্য ছিলেন? হয়েছে ব্যাসদেবের শিষ্য, এটা মনে রাখবে। ঋষি জৈমিনী কিন্তু ব্যাসদেবের শিষ্য ছিল। তো এটা করে আমাকে দেখাবে। চণ্ডীর আদেশ পান, কে আদেশ পেয়েছিল?
তারপরে এখান থেকে করবে যে চিকুর শব্দের অর্থ কি, তারপরে করে রাখবে, আমাকে বলবে, দেখাবে তোমরা করে যে প্রলয় গনিয়া প্রজা ভাবো এ বিষাদ, কোথাকার প্রজা। এখান থেকে আর আমি লিস্টেড করেছি করিকর শব্দের অর্থ কি, কাব্যে কোন অংশে, কাব্যে কি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। চারিদিকে বহে ঢেউ, কেমন ঢেউ। অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন, অম্বিকা মঙ্গল রচিত হয়েছিল কোন শতাব্দীতে, এটা আমি বলে দিচ্ছি, ষোড়শ শতাব্দীতে। ষোড়শ বানান হচ্ছে ষোড়শ শতাব্দীতে, মূর্ধন্যস্ব ওকার ডয়শূন্য র তালব্যস্য, ষোড়শ শতাব্দীতে। দেবী অম্বিকার অপর নাম কি। কলিঙ্গে সোঙরে সকল লোক কাকে স্মরণ করছিল। কলিঙ্গবাসী জৈমিনীকে কেন স্মরণ করেছিল। আচ্ছা, না পায় দেখিতে কেহ, কে কি দেখতে পায় না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, বুলে শব্দের অর্থ কি। তোমরা প্রথমে লিখবে বুলে শব্দের অর্থ হলো বেড়ায়, তারপরে লিখবে কমা দিয়ে সেমিকোলন দেবে, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো এসএকিউতে। আর এমসিকিউর ক্ষেত্রে যা দেওয়া থাকবে অপশানে তাই করবে। কতগুলো এসএকিউ দিচ্ছি, তোমরা আমাকে রেডি করে পাঠাবে। কলিঙ্গ এসে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কোন কাব্যের অন্তর্গত। আচ্ছা, তারপরে হচ্ছে নিমিষেকে জোড়ে মেঘ, নিমিষেকে শব্দের অর্থ কি। তারপরে লিখবে কলিঙ্গ প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন। তারপরে করবে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড, রড শব্দের অর্থ কি। তারপরে করবে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, অষ্টগজরাজের নাম লিখো। সঘনে চিকুর পড়ে, এর সঙ্গে কবি কি উপমা ব্যবহার করেছেন। ব্যঙ্গ তড়কা বাজ কি। আমি প্রথমে বলেছিলাম যে ব্যঙ্গ তড়কা বাজ হচ্ছে, আগের দিনের ক্লাসে বলেছিলাম যে ব্যঙ্গ তড়কা বাজ হচ্ছে ব্যাঙের মত, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তড়কা বাজ, ব্যাঙের মতো লাফিয়ে ব্যাঙ কেমন করে যায়, লাফিয়ে 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 যায় না, সেরকম বাজটাও একটা পড়ছে আবার থামছে আবার পড়ছে, আবার থামছে আবার পড়ছে। অর্থাৎ ব্যাঙ একবার লাফালো, বসলো এখানে, একটু থামলো, আবার লাফায়। ব্যাঙ কিন্তু কন্টিনিউয়াসলি যায় না, অর্থাৎ জাম্প করলো, বসলো, আবার জাম্প করলো, বাজ পড়লো, উঠলো, আবার বাজ পড়লো, ঠিক এই সিস্টেমটাই। আর অম্বিকা মঙ্গল গান, অম্বিকা মঙ্গল নাম কেন, কারণ দেবী চণ্ডীর আরেক নাম হলো অম্বিকা, তোমরা জানো, তাই চণ্ডী মঙ্গলের যে কাব্যটা মুকুন্দ চক্রবর্তীর যে কাব্য, সেটা পরিচিত আছে অভয়া মঙ্গল নামে, অম্বিকা মঙ্গল নামে, চণ্ডী মঙ্গল নামে, এই তিনটে নাম পাওয়া যায় ওখান থেকে। আচ্ছা, কলিঙ্গের নদ নদীরা কার কি আদেশ পেয়েছিল, এটা করে রাখবে। আর মার্কস 3 আর মার্কস 5 আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, কিভাবে লিখতে হয় সে স্টাইলটাও আমি শিখিয়ে দেবো। তো আজ এ পর্যন্তই, আজকে আর কিছু নয়, তোমরা উত্তরগুলো করে আমাকে পাঠাবে অবশ্যই। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা যদি ক্লাস মানে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার আমরা ক্লাস বুঝতে পারছি না, আপনি একটু বুঝিয়ে দিলে ভালো হয়। তো এই সমস্ত কিছুই আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, বা আমার ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা হাই লিখে পাঠাবে এবং স্কুলের নাম লিখে পাঠাবে, বলবে স্যার আমরা এই চরণটা বা এই লাইনটা বুঝতে পারিনি, আমি কথা দিচ্ছি আমি বুঝিয়ে দেবো। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।